এখানে এসেছি একটু আশ্রয়ের খোঁজে। আসুন, বসুন। না না, ঠিক আছে না, আপনি ব্যস্ত হবেন। বৃষ্টিটা শুরু হবার ঠিক আগেই আমরা এখানে এসে তাই আর একটু হলে একেবারে ভিজে। সত্যি বলতে কি, আমরা তো ভাবতেই পারি এরকম জনমানব শূন্য একটা জায়গায় এরকম একটা আশ্রয় পেতে পারি। আচ্ছা, আপনি বাঙালি? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? না, মানে আপনার মুখে বাংলা শুনে আমি চমকে উঠেছি। স্বাভাবিক, এই অঞ্চলে তো বাংলা ভাষাভাষীর লোক সাঁতারি কথা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই আশ্রমটা কাদের আশ্রম? এটা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের সৃষ্টি দি মাল্টিভার্সিটি। কোন কি অজাচক আশ্রম? মাল্টিভার্সিটি মানে? বিশ্ববিদ্যাকেন্দ্র। অজাচক আশ্রম? এর অর্থ কি? যে আশ্রম তার কাছ থেকে কিছু চায়, অর্থাৎ দীক্ষা গ্রহণ করে। ও, আপনারা বসুন, আমি আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করছি। না না না, ওসব দরকার নেই। আমরা মানে আমি আর আমার স্ত্রী একটু আগেই টিফিন করেছি। আমি এখনই আসছি, এখানে এলে সবাইকে প্রসাদ দাও। ভদ্রলোকের ব্যবহারটা অমায়িক, তাই না? হ্যাঁ, উনি এখানে আশ্রয় না দিলে তো ঝড় বৃষ্টির মধ্যে বাইরেই বৃষ্টি হতো। যাই হোক, এরকম একটা জায়গায় এরকম একটা আশ্রম জাস্ট ভাবা যায়। আমার তো ভাবতেই ভয় লাগছিল। ঝড়, বাপরে বাপ, মনে হচ্ছে সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। তার চেয়ে বড় কথা, যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, খোলা জায়গায় বাস মানুষের উপরেই পড়ছে। সত্যি খুব ভয় লাগছে। ওভাবে হেঁটে আসার সিদ্ধান্তটা কিন্তু তুমি মোটেই ঠিক নাওনি। এখানে পৌঁছতে না পারলে কি হতো? এখানে না আসলে আমি কোথায় থাকবো? নিন, বলুন। আচ্ছা, আপনারা এদিকে কোথায় এসেছিলেন? আমরা আসলে একটা গাড়ি নিয়ে পুরুলিয়া দিকে যাচ্ছি। ও, রাস্তা হঠাৎ গাড়িটা খারাপ হয়ে গেল। কাছাকাছি কোনো হোটেল, কোনো গ্যারেজও নেই। কি করবো ভেবে পাচ্ছি না। তখন আকাশও কালো হয়ে এসেছে। তখন স্থানীয় একজনের কাছে শুনতে পারলাম যে সকালের আগে মেকানিকও পাওয়া যাবে। তা রাতটা সময় কাটা বলতে জিজ্ঞেস করতেই উনি এই আশ্রমটার কথা বললেন। তখন ড্রাইভারকে গাড়িতে রেখে আমরা হাঁটতে হাঁটতে এখানে এসে আর এরই মধ্যে ঝড় শুরু হয়ে গেল। জানেন তো, সত্যি খুব ভয় পেয়ে গিয়েছে। হ্যাঁ, মেইন রোড থেকে আশ্রমটা তো সত্যিই অনেকটা দূরে। আর আশেপাশে লোকালয় তেমন নেই। ভয় তো পাবারই কথা। আশ্রমটা তাহলে আপনাদের এখানেই থাকতে হবে। প্লিজ, যদি সে ব্যবস্থা করে দেয় তাহলে খুব উপকার। তার জন্য যা লাগবে আমরা দিয়ে দেবো। কি দেবে? মানে থাকবার জন্য টাকা পয়সা যা লাগবে। আপনাদের থাকার ব্যবস্থা নিশ্চয়ই হবে, কিন্তু তার জন্য আপনাদের কিছু দিতে হবে। কারণ এটা শ্রী শ্রী বাবামণির অযাচক আশ্রম। অভিজ্ঞা যার কর্মনীতির মূল কথা। অভিজ্ঞার নিকষ পাষাণে পরীক্ষা দিতে দিতে যিনি নিজের জীবনকেই উৎসর্গ করেছিলেন। না না, সে ঠিক আছে। আসলে অন্যান্য আশ্রমেও তো এমন ব্যবস্থা আছে। আমরা কিন্তু সে কথা ভেবেই বলেছিলাম। বুঝেছি, কিন্তু আপনাদের প্রথমেই বলেছিলাম যে এই অযাচক আশ্রম কারো কাছ থেকে ভিক্ষা গ্রহণ করে না। শ্রী শ্রী বাবামণি যখন এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন তখনই তিনি কারো কাছ থেকে কোনো রকম সাহায্য গ্রহণ করেন। প্রতিটি ইট নিজের হাতে গেঁথেছেন। অসংখ্য দরিদ্র গ্রামবাসীদের ঔষধ দিয়েছেন। নিজে অভূত থেকে ওদের খাবার দিয়েছেন। এরকম প্রচেষ্টায় ধীরে ধীরে এত বড় একটা আশ্রম প্রতিষ্ঠা করেছে। আচ্ছা, তাহলে আপনাদের চলে কি করে? মানে এত সব কিছু চালাবার জন্য তো অনেক খরচ। স্বাবলম্বন। শ্রী শ্রী বাবামণি ছিলেন স্বাবলম্বনের মূর্ত প্রতীক। ইদানিং ভারত সরকার কিংবা রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তরে স্বাবলম্বন প্রকল্প চালু হয়েছে, কিন্তু বহু বছর আগে শ্রী শ্রী বাবামণি তার সৃষ্টির মধ্যে এই ধারণাকে প্রতিষ্ঠিত করে গেছে। ঠিক বুঝলাম না। বলছি শুনুন, এই যে আশ্রম আপনারা দেখছেন, যেখানে আজ এত বড় একটা কর্মকাণ্ড চলছে, এক সময় এটা ছিল শাল আর পলাশের গভীর বন, বিষধর সাপ আর বিষাক্ত বিচ্ছেদের পথ। উনি নিজের হাতে সেই বনকে পরিষ্কার করেছেন। পাথরে ভর্তি রুক্ষ মাটিকে উর্বর করে তাতে ফসল ফলিয়েছেন। এছাড়া এখানে একটা স্বাবলম্বী বিদ্যাপীঠও প্রতিষ্ঠা করেছে। ও, এর একটা স্কুলও আছে? স্কুল নয়, বিশ্ববিদ্যা কেন্দ্র, যেখানে আবাসিক ছাত্রদের টেকনিক্যাল নানা বিষয়ে শিক্ষাদানের বন্দোবস্ত রয়েছে, যাতে তারা পুঁথিগত শিক্ষার পাশাপাশি নিজেদের জীবিকা অর্জনের যে কোনো পথ বেছে নিতে পারে। আচ্ছা, বাহ। আরো আছে, এছাড়া জীবনের নানা ওষুধের কারখানাও প্রতিষ্ঠা রয়েছে।
আশ্রমের সামান্য চাহিদা এসবের মাধ্যমেই মিটে যায়। আর আমাদের মতন আশ্রমবাসী ব্রহ্মচারীরা তো বেশি মুখ নয়, তাই আমাদের চাহিদাও সমান। আচ্ছা, স্বামীজির কি একটাই আশ্রম? না না, কলকাতার কাকুর কাছে গুরুধাম, বেনারসে, দিল্লিতে, আন্দাজে বহু জায়গায় আশ্রম আছে। আমরা তো কলকাতাতেই থাকি। তাহলে কাকুর কাছে গুরুধামে গিয়ে দেখবে বিভিন্ন উৎসবে সেখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। তাই নাকি? শুনিনি তো কখনো। আসলে শ্রী শ্রী বাবামণি কিংবা পরবর্তীকালে শ্রী শ্রী মামুনি কিংবা এখন আমাদের সংঘপ্রধান শ্রী শ্রী দাদামণি সকলেই প্রচার বিন্দু। দুস্থ মানুষদের সাহায্য করার সময় কিংবা প্রচন্ড শীতে অসংখ্য ফুটপাতবাসীদের নিঃশব্দে কম্বল বিতরণের সময় টিভি মিডিয়ার ক্যামেরাকে তারা সাক্ষী রাখতে পছন্দ করেন কিংবা এখনো করেন। তাই হয়তো আমরা অনেক কিছু জানতে পারি। কিন্তু মিডিয়াকে তো ব্যবহার করাই উচিত, তাহলে সবাই জানতে পারবে। তাই, কিন্তু কোনটা জরুরি বলুন তো? সাহায্য করাটা না সাহায্য করার প্রচার করা? এই যুগে প্রচারটা অত্যন্ত দরকার। এটা নিশ্চয়ই অপেক্ষা করতে পারেন না। প্রচার প্রয়োজন হয় তখন যখন তার লক্ষ্য হয় লাভ কিংবা খ্যাতি অথবা জব। আর কলেজক আশ্রম এর কোনোটারই প্রত্যাশী না। এই আশ্রম প্রত্যাশা না করেই মানুষ সবাই নিয়ে দিত, তাই হয়তো প্রচার নেই। কিন্তু এর ফলে অনেক মানুষ জানতে পারছেন না, বঞ্চিত হচ্ছে। লক্ষ লক্ষ ভক্ত আছে, তাদের মাধ্যমে সবাই ধীরে ধীরে জানবে। ঠিক আছে দাদা, আপনি আসুন, আমরা এখানেই থাকি। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এখানে আপনার না পেলে যে কি হতো। জীবনে প্রথমবার অন্তত একবার ভগবানকে প্রণাম করো। একবার অন্তত বিশ্বাস করো যে মাথার উপর দেবতা আছে। আর বিশ্বাস করি না, তোমায় কে বলবো? দেখে তো কখনো মনে হয়নি। কোনোদিন তো ঠাকুর প্রণামও করো না। আরে কে বললো? বিপদের পরে কতবার ভগবানকে দেখেছি। আরে বিপদে যাতে না পড়ো তার জন্য মাথা কাছে রাখতে হয়। শুধু বিপদে পড়লেই রাখতে। আরে বাবা, সব ঠিক আছে, কিন্তু তোমার আমার সময় যখন তুমি আছো, তার বিপদে আমি বলে ভগবান তোমাকে বাঁচালে আমাকেও বাঁচাবে। এলে তো পারবে না। তাহলে তো আমার বাবার প্রবাদ প্রবচনটাই পাল্টে দিতে হয়। পতির পুণ্যে সতীর পুণ্য আর বলা যাবে না। বলতে হবে সতীর পুণ্যে পতির পুণ্য। এটা কিন্তু তুমি ঠিকই বলেছো। তবে এবার ফিরে গিয়ে স্বামীজিকে নিয়ে জানতে, এমন একজন মহাপুরুষকে নিয়ে কিছুই জানলাম না। ওই কাকুর কাছে আশ্রমে একটি চলো না জানে? অবশ্যই জানো। এই যে সবাই যখন আত্মপ্রচার করে তখন সব ভাবা যায়। মঙ্গল মহিমা গো আমার, মঙ্গল মহিমা, যেদিকে নিরখি জীবনে যে দেখি তোমারই মধুরিমা। মঙ্গল মহিমা গো আমার, মঙ্গল মহিমা। আমরা কেন? গাও না। আরে না না, আমি গান গাই না। এই তো গাইছি, সুন্দর হচ্ছে তো, গাও। ওটা তো এমনিই গাইছিলাম। আর গান গাইছিলে তুমি? ওটা তো স্বরূপানন্দ সঙ্গীত। বাইরে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসের লেখা। তাই নাকি? গানটা স্বামী স্বরূপানন্দের লেখা? হ্যাঁ, তার লেখা এরকম অসংখ্য গান। তোমরা আগে শুনবে? না গো, আগে শুনিনি কখনো। তুমি একটা শোনো। আরে বিশ্বাস করো, আমি গান গাই না। তবে তোমরা চাইলে ওনার লেখা একটু কবিতা আবৃত্তি করে শোনাবে। বেশ, তাই শোনা, শোনা। নূতন প্রভাতে জগত সভাতে শুনাব নূতন, ভুলি ভেদাভেদ ভুলে দিচ্ছে সবারই লীলাবতী। ভুলিয়া যাইব কারা ছিল বড়, কারা ছোট অজ্ঞাত, কারা ছিল দিন হীন নগরী, কাহারা বা ছিল স্বনাম কীর্তি দীপ্ত, কারা ছিল আজ, কারা ছিল অখ্যাত।
অদিতির ছিল কারা নন্দন, কার মাতা ছিল নীতি। মানুষের নামে মানুষের হবে যথার্থ পরিচিতি। বিনতা পুত্র রুদ্র তনয় পর আমাদের কেহই তো সবারে লইয়া সকলের তরে করিব আত্মদান। জনমে জনমে মরিয়া মরিয়া যতটুকু আছে যার উপাচার সবটুকু আনি দিব উপহার। ভাবিব না কোথা রহিল অমরা, কোথায় রহিল ভীতি। নির্ভয় প্রাণ দিয়া বলিদান যাব। বাহ, খুব সুন্দর। আচ্ছা, তোমরা কি এখানে বেড়াতে এসেছো? না না, ঠিক বেড়াতে নয়, বিপদে পড়ে আশ্রয় নিয়েছি। কি বিপদ? কি হচ্ছে তোমাদের? আমাদের গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেল, তারপর ঝড় শুরু হয়ে গেল, তখন আমরা এখানে এসে আশ্রয় নিই। ও, বৃষ্টি থামলে তোমরা চলে যাবে? না, আজ রাতে আমরা কোথাও যাবো না, এখানেই থাকবো। তুমি কি এখানেই থাকবে? কি নাম তোমার? আমার নাম শুভময়, ডাক নাম শুভ। আমি এখানকার স্বাবলম্বী বিদ্যাপীঠের ছাত্র। আচ্ছা, বাহ, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 9। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি কল্যাণী। আমি এখানে হোস্টেলে। এখানে হোস্টেল আছে? আচ্ছা, কাল সকাল হলে তোমাদেরকে সব ঘুরিয়ে দেবো। ঠিক আছে, কাল সকালে তোমার সাথে সব ঘুরে ঘুরে দেখবো। আচ্ছা শুভ, বাড়ি ছেড়ে এখানে থাকতে মন খারাপ করে না? মাঝে মাঝে করে, আবার ভালো করে। বাবা মনি সবার মন ভালো করে। বাহ, তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগে, আর তোমার আবৃত্তি শুনতেও খুব ভালো লাগে। আরে না না, আমার আবৃত্তি তত ভালো না। তুমি তো পুরো হয়ে গেছো। হ্যাঁ, বাইরে যা বৃষ্টি, যা বাতাস, ছাতা তো মাথায় রাখাই মুশকিল। এই, তুই তো ওদিকে যাচ্ছিস। হ্যাঁ, তুই ভেতরে গেলে ছাতাটা মনোময়দার ছাতা, এটা দিয়ে দিবি। আরে সে দিয়ে দেবো, কিন্তু তুমি আগে মাথাটা মুছো না। হ্যাঁ, দেখ, যা বৃষ্টি। আমি আজ আসি, কাল আপনাদের সাথে আবার দেখা। তুই যাক না। আচ্ছা, বাইরে কি এখন ঝড় চলছে? হ্যাঁ, তবে আগের চেয়ে অনেক কমে এসেছে। আপনারা? নমস্কার, আমি বিকাশ মিত্র, আর ও আমার সাথে মিলি। নমস্কার। নমস্কার, নমস্কার। আচ্ছা, আপনারা কি আজকেই এসেছেন? এই খানিকটা, হ্যাঁ। মানে ঝড়টা যখন শুরু হলো, হ্যাঁ। ঠিক তার আগে। আসলে আমরা একটা গাড়ি নিয়ে পুরুলিয়া দিকে যাচ্ছিলাম। ও, ওদের কালা পাথর জায়গাটার কাছে গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেল। আচ্ছা, তখন আকাশও কালো করেছে, আচ্ছা। কাছাকাছি কিছু পাচ্ছিলাম না। তখন ওখানকার স্থানীয় একজনের কাছে এই আশ্রমটা কথা শুনে হ্যাঁ। আমি হাঁটতে হাঁটতে এখানে চলে আসি। আচ্ছা। জানো তো, সত্যি এখানে আশ্রয় না পেলে কি হতো? শ্রী শ্রী বাবামণি বিপদের সকলকে এভাবেই আশ্রয় দেয়। আপনি কি এখানেই থাকে? না, আমি কলকাতায় থাকি, তবে কলকাতার একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করি। ও, আমার নামটাই আপনাদের বলিনি, আমি বিজনেস ব্যানার্জি। কোনো কাজে এসেছেন নিশ্চয়ই? কিসের টানে এখানে ছুটে আসি তা আমি নিজেই জানি না। তবে 2-4 দিন থাকার সময় পেলে আমি এখানে আসার চেষ্টা করি। এখানকার কোনো কাজে সাহায্য করতে পারলেও নিজেকে ধন্য মনে হয়। আপনি স্বামীজির শিষ্য, তাই না? না, আমি দীক্ষিত শিষ্য নই। অবশ্য সে ভাগ্যই বা কজনের হয় বলুন, আমারও হয়, মানে হয়ে ওঠে। আর সত্যি বলতে কি, সে সময় আমার মনেও হয়নি দীক্ষা নেবার কথা। আর এখন তো এই আশ্রম আমাকে আপন করে নিয়েছে, কেউ কোনোদিন বলেওনি যে দীক্ষা নিতেই হবে। আশ্চর্য, শিষ্য না হয়েও আপনি আশ্রমের কাজ করেন কেন? দায়বদ্ধতা, নিজের কাছে দায়বদ্ধতা। প্রথমে বুঝিনি, অনেক পরে গিয়ে বুঝেছি। বুঝিনি যে এত বড় মানব সেবায় আমার অনেক আগেই যোগদান করা উচিত ছিল। আর শিষ্যত্বের কথাই যদি বলেন তাহলে আমি বলব, শিষ্য হওয়ার প্রাধান্য অন্তত এই আশ্রমে নেই। দেখুন, আপনারা তো এখানে এসেছেন, আশ্রয় দিয়েছেন, কেউ আপনাদের জিজ্ঞাসা করেছে যে আপনারা শিষ্য কিনা? না 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 না, কেউ জিজ্ঞাসা করেনি। করবেও না। যখনই কেউ বিপদে পড়ে আশ্রয় চেয়েছেন, শ্রী শ্রী বাবামণি তাদের সকলকে আশ্রয় দিয়েছেন, সাহায্য করেছেন।
শূন্য হাতে এই আশ্রম থেকে কেউ কখনো ফেরত যায়। আমার একটা বিষয় খুব কৌতূহল, কি বলুন তো? আপনি একজন ব্যস্ত মানুষ, হ্যাঁ এই আশ্রমের শিষ্যও নন, হ্যাঁ, অথচ কিসের টানে আপনি এখানে ছুটে আসেন? মনের টানে। সত্যি বলতে কি, চারপাশের অসংখ্য নোংরামির মাঝে যখন হাঁপিয়ে উঠি, তখন এখানে একটা অদ্ভুত শান্তি পাই। এখানকার বিস্ময়কর সৃষ্টিগুলোকে নতুন ভাবে দেখি, মানসিক প্রশান্তি ফিরে আসে। বিস্ময়কর সৃষ্টি মানে? অবশ্য আমরা তো এখানে এসেছি সন্ধ্যের পর, সেইভাবে কিছু দেখে ওঠা হয়নি। কাল যাওয়ার আগে মনে করে দেখে যাবে, দেখবেন এখানকার মাটি রুক্ষ, চাষাবাদের উপযুক্ত নয়। অথচ দেখবেন কি অসাধারণ দক্ষতায় শ্রী শ্রী বাবামণি হংসজলি এবং নভজলি দুটো জলাধার তৈরি করেছে, যার থেকে পাইপ লাইনে জল যেত ফুলের বাগানে, এবং সেই রুক্ষ মাটিতে যে অপূর্ব ফুলের চাষ হতো তার বীজ যেত বিদেশে। আশ্চর্য! আশ্চর্যই বটে। দেখবেন তার নিজের হাতে করা মঙ্গল সাগর। গ্রীষ্মকালে এই অঞ্চলের সমস্ত জলাশয় যখন শুকিয়ে যায়, তখনও মঙ্গল সাগর জলে পরিপূর্ণ থাকে। দেখুন, আমি বিজ্ঞানের ছাত্র, অলৌকিকতা আমার কোনো বিশ্বাস নেই, কিন্তু এই সব কর্মকাণ্ড দেখে আমার মতন একজন সিভিল ইঞ্জিনিয়ারেরও লৌকিক বলে মানতে কষ্ট হয়। মহাপুরুষ শব্দটা বলে তার জন্যই আগ্রহী। সত্যিই তো, সাধারণ মানুষের পক্ষে সেই কাজ অসম্ভব। উনি তো সাধারণ ছিলেন না। তাহলে দেখুন, শাল পলাশের বন নির্মূল করে নিজের হাতে ইট গেঁথে এই বিরাট সৃষ্টি, তারপর ধরুন ইঞ্জিনিয়ারের অপূর্ব দক্ষতায় এইসব ডিজাইন, কোদাল কাটি দিয়ে একটা আস্ত জলাশয় খুঁড়ে ফেলা, কিন্তু সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। এবং এই সমস্ত কাজটা উনি করেছেন একটি পয়সাও চাঁদা না করে, যেটা আরো বেশি অসম্ভব। এর বাইরে অসংখ্য বই লিখেছেন। স্বরূপানন্দ সাহিত্য এক অমর সৃষ্টি, ওনার লেখা বইও আছে। অসংখ্য। চট্টগ্রাম অস্ট্রেলিয়া লুণ্ঠনের বিখ্যাত বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের নাম নিশ্চয়ই শুনেছেন। নিশ্চয়ই, সেই ইতিহাস তো সবার জানা। হ্যাঁ, শ্রী বাবামণির লেখা একটা বই আছে, কর্মের পথ। মাস্টারদা সূর্য সেন এবং তার সহসাথী বিপ্লবীরা গীতার মতন পাঠ করতেন সেই বই। স্বরূপানন্দ সাহিত্য না পড়লে বোঝা যায় সেটা কতটা অমূল্য। এর বাইরে অসংখ্য সঙ্গীত রচনা করেছে। হ্যাঁ, ওনার লেখা একটা কবিতা শুভবার করে সেটা করছি। হ্যাঁ, উনি অসংখ্য সঙ্গীত রচনা করেছেন, এবং এই সমস্ত সঙ্গীত হচ্ছে তার ওই মরালিটিক্যাল পেজ, মানে চরিত্র গঠন আন্দোলনের সৃষ্টিকে ঘিরে। দেখুন, আজকের পৃথিবীতে এত হিংসা, এত অন্যায়, আমরা কিন্তু সব কিছুকে অতিক্রম করতে পারতাম যদি আমাদের চরিত্রটা সৎ সুদৃঢ় হতো। সেই জন্যই তো শ্রী শ্রী বাবামণি এই চরিত্র গঠন আন্দোলনের জন্ম দিয়েছে, যাতে 9টি প্রজন্ম পরে ঘরে ঘরে দেবমানব জন্ম দিয়েছে। এবং তিনি জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাইকে জাগাতে চেয়েছেন, এবং তার গানের মধ্যেও সেই একই কথা আছে। আমি আপনাকে একটা বাবামণির গানের কথা বলছি, শুনুন। তার কথাগুলোকে শুধু খেয়াল করুন, কি লিখে গেছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান, শিখ বা ইহুদি, মুসলমান, আমার চোখে সব সমান। যত আছে নানা জাতি, সবাই আমার আপনার জন, সবাই আমার জ্ঞাতি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান, জগতের মাঝে কেহ নাহি মোর কথাগুলো সবার হৃদয়ে আপরি ধরিব, আসুক না যত ঝড়, সবার লইয়া গগনের তলে বাঁধিব আমার ঘর। সবার নয়নে দেখিব আমার প্রভুর নয়ন ভাতি। যত আছে নানা জাতি, সবাই আমার আপনার জন, সবাই আমার জ্ঞাতি। ভালোবাসা দিয়া সবারে বাঁধিব আমার বক্ষ নীরে, সকলের দুঃখে অবসান দুঃখী ভাসিব
সব কিছু ওনার সৃষ্টি, অথচ আমরা কিছুই শুনি। ইনফ্যাক্ট জানতেই পারি না। দোষটা কিন্তু আপনাদের না। দোষটা হচ্ছে আমাদের কালচার। আমাদের কালচারটা কেমন বলুন তো, কোকা কোলা। মানে একটা কোকা কোলা তৈরি হতে কত টাকা খরচ পড়ে? 1 টাকা 75 পয়সা। আর সেই কোকা কোলাটা যখন মার্কেটে বিক্রি হচ্ছে তখন সেটার দাম হচ্ছে 10 টাকা। সবটাই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের। আজকের দিনে আমরা কি খাবো, আমরা কি করবো, আমরা কি ব্যবহার করবো, সব ঠিক করে দিচ্ছে বিজ্ঞাপন। এই সবটা বিজ্ঞাপনী চমকটা কিন্তু এখানে নেই। থাকলে অনেক মানুষ বেঁচে যেত। এই দেখুন না, আপনি যদি কোনোদিন বেনারস হাসপাতালে যান, তাহলে দেখবেন সেখানে অসংখ্য আয়ুর্বেদিক ওষুধ তৈরি হচ্ছে। তার মধ্যে বেশ কিছু ঔষধ জীবনদায়ী ওষুধ। আর কাকুরগাছির আশ্রমে গেলে সেই ওষুধ নেওয়ার জন্য মানুষের লম্বা লাইন থেকে বুঝবেন তার চাহিদা কত। বিজ্ঞাপন চমক না থাকলেও যারা একবার ব্যবহার করেছেন তারা এই ওষুধের গুণাগুণ জানেন এবং বিশ্বাস করেন। আচ্ছা, কি কি রোগের ওষুধ পাওয়া যায়? প্রায় সব রোগ। এমন হয়েছে যে বহু চিকিৎসা ফলাফল পান, অথচ এই আশ্রমের ওষুধ খেয়ে আশ্চর্যজনক ফল পেয়েছেন এমন মানুষের সংখ্যা অনেক। তাহলে তো এইসব ওষুধের একটা প্রচার দরকার। লাখ লাখ টাকা খরচ করে প্রচার তো তাদের দরকার যাদের লক্ষ্য হচ্ছে মুনাফা। কিন্তু যিনি অভিজ্ঞতাকে মূলনীতি করে মানুষের সেবায় নিজেকে নিয়োগ করেছেন, তার প্রচারের কি দরকার? পাশের ঘরে আপনাদের রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছে। আর রাতে আপনারা কি খাবেন, ভাত না রুটি? রাতে আমরা কিছু খাবো না, সন্ধ্যাবেলাতেই রুটি খেয়ে নিই। রাতে আমাদের জন্য কিচ্ছু দরকার নেই। কিছুই খাবেন না? না দাদা, কিচ্ছু খাবো। আর আমরা যদি একটু পরে শুতে যাই, কোনো অসুবিধা আছে কি? না মানে এই দাদার কাছে যা শুনছিলাম খুব ইন্টারেস্ট। না না, ঠিক আছে, আপনারা গল্প করুন। লিখলেন দা, আপনি তাহলে আমাদের শোবার ঘরটা দেখতে দেবেন? হ্যাঁ আমি এখন যাই। হ্যাঁ, কাল সকালে আপনার তো আবার দেখা হবে। নিশ্চয়ই দেখা হবে। হ্যাঁ, মনে হয় না তুমি যাও, আমি ওনাদেরকে ঘর দেখি। আচ্ছা, আপনি বলুন দাদা, যা বলছিলেন। শ্রী শ্রী বাবামণির তৈরি করা চরিত্র গঠন আন্দোলন, মরালিটি ক্যাম্পেইন, বিশ্বাস করুন প্রত্যেকটি বাবা মায়ের জানা দরকার। কারণ আমাদের সমাজটা যেভাবে পচে যাচ্ছে তাতে এখন সমস্ত অভিভাবকের এটা জানা দরকার। এটা ভীষণ জরুরি হয়ে পড়েছে। সত্যি, এই প্রজন্মটা বড় অধৈর্য। এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, এই জেনারেশনটা দিয়ে ধরে অসম শুরু করে ফেলেছে। আমাদের সংস্কৃতিটা নিয়ে ভুলতে বলেছে। ঠিক বলেছে। সেজন্যই তো সমস্ত অভিভাবকের এটা এখন বেশি জানা দরকার। না হলে একদিন হয়তো সবাইকে আমার মতন ভাবুকাজ করতে হবে। সব হারিয়ে যাবে, অথচ কিছুই করার থাকবে না। হারিয়ে যাবে মানে কি হারিয়ে যাবে? যা হারিয়ে গেলে মানুষ সর্বশান্ত হয়। স্ত্রী, সন্তান, পরিবার। আপনার না মানে কিভাবে হলো? যদি আপত্তি না থাকে, ব্যক্তিগত বিষয় তো। হ্যাঁ, বিষয়টা ব্যক্তিগত, কিন্তু বলবো বলেই তো প্রসঙ্গটা তুললাম। আপত্তি হবে। আমারও একটা পরিবার ছিল, স্ত্রী, একটাই সন্তান, বাবা, সব হারিয়ে গেল। কি হয়েছিল? ছোটবেলা থেকে বাবার খুব মেধাবী ছিল। ওর মার সমস্ত স্বপ্ন ছিল অতীত। উচ্চ মাধ্যমিকের পর জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি। তারপর প্রথম ওর হস্টেলে থাকতে খুব কষ্ট হতো। একা একা কখনো থাকেনি তো। মাঝে মাঝে আমাদের প্রতিদিন ফোন করতে হতো। একদিন হয়তো কাজের চাপে ফোন করা হয়ে ওঠেনি। ছেলের সে কি অভিমান। বাড়িতে এলে মার সাথে ঘুমাতো, যাবার দিন কাঁদত। সেই ছেলেটা 1 বছর পর কেমন পাল্টে গেল মানে আমল বদলে গেল। ওকে আর চিনতেই পারতাম না, যেন একটা ভিন্ন গ্রহের বাসিন্দা হয়ে গেল। মার সঙ্গে ব্যবহার পাল্টে গেছে। সেই জন্য তো সবচেয়ে দুঃখ পেয়েছিল ওর মা, শুধু কাঁদত। কেমন করে হলো? আপনি জানার চেষ্টা করেন? চেষ্টা করেছিলাম, জানেন, চেষ্টা করেছিলাম, কিন্তু বুঝতে পারিনি ভেতরে ভেতরে
এত কিছু হয়ে গেছে। আর তাছাড়া যে কটা দিন বাড়িতে এসে থাকতো আমার সঙ্গে প্রায় দেখাই হতো না। রাতে খাবার টেবিলে চুপচাপ খেয়ে উঠে চলে যেত। ওর আগেকার উচ্ছ্বাস, কথাবার্তা কিছুই আর খুঁজে পেতাম না। শুধু বুঝতে পেরেছিলাম একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে। আমি আমি প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় পড়াশোনার চাপে হয়েছে। জিজ্ঞাসা করলে কিছু বলতো না? খুব সামান্য, যতটুকু না বললে নয় ততটুকু। এটা আসলে ততদিনে ও একটা র্যাকেটের জালে জড়িয়ে গেছে। এবং এটা প্রথম বোঝা গেল যখন পরের গ্রীষ্মের ছুটিতে ও বাড়িতে এসে। না, তাহলে এই সময় কেউ ঘুমোয়? যাও স্নান করে খেলে। কি হলো? যা। বিরক্ত করো না তো, যাও এখান থেকে, ভালো লাগছে না। কি হয়েছে তোর বলতো? আসার পর থেকে ঘরের মধ্যে বসে আছিস, পুরোনো বন্ধুদের সঙ্গেও দেখা করতে গেলি না, কারোর সঙ্গে ভালো করে কথাও বলছিস না। হ্যাঁ, কি হয়েছে তোর? আমার কিছু হয়নি, যাও না, আমাকে একা থাকতে দাও। একা একাই তুই থাকিস, মাত্র কটা দিনের জন্য বাড়িতে আসিস। তুই এভাবে থাকলে আমাদের ভালো লাগে? কিভাবে থাকবো? সব সময় হইচই থাকতে হবে নাকি? তা কেন? বাড়িতে এলি তোর মনে কোনো আনন্দ নেই? সবসময় এমন একটা মুখ করে বসে আছিস। ভালো না লাগা বলে দাও, আমি হোস্টেলে ফিরে যাচ্ছি। আমি কি তোকে তাই বললাম? তুই এভাবে কেন কথা বলছিস? তুই যেন কেমন হয়ে গেছিস। তোর বাবাও অনেকবার বলেছে তোর চোখ খুব কেমন রুক্ষ হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, সত্যি করে বলতো, হস্টেলে কোনো ঝামেলা হয়েছে? কি ঝামেলা হবে? কোনো ঝামেলা হয়নি। এই এই র্যাগিং ট্যাগিং করছে নাকি তোকে? এখন তো সব জায়গাতে ওসব হচ্ছে, সেরকম হলে আমাদের খুলে বল। আমাকে কেউ র্যাগ করেনি, আর করলে তোমরা কি করবে? আমরা প্রিন্সিপালের সঙ্গে কথা বলবো। আমার কিছু হয়নি, সব ঠিক আছে। তাহলে দিন রাত কি এত টেনশন তোর যে চোখের নিচে কালি পড়ে যায়? শোনো মা, আমাদের হোস্টেলে যা খাবার দাবার দেয় না, তাতে সবাই চোখের নিচে কাজে পড়ে যায়। তুমি খেলে তোমার ওপর। তাহলে তুই মাঝে মাঝে গিয়ে বাইরে কিছু খেয়ে দিবি। টাকা রেখে দেবে? হ্যাঁ, বাবা টাকা দেবে? বাইরে গেলে পয়সা লাগে মা, বিনা পয়সাটা কি আমাকে খাওয়াবে না? ঠিক আছে, এখন থেকে তোকে আমি 1000 টাকা করে আলাদা দিয়ে দেবো। তোর বাবাকে বলতে হবে না, তোর যখন ইচ্ছে করবে বাইরে গিয়ে কিছু খেয়ে নিবি। কি সত্যি দেবে তো? বললাম তো দেবো। এখন ওর স্নান করে খেয়ে নিবি, যা ওর। এই বাবা, স্নেহা কে রে? কাল ল্যান্ডে ফোন করে তোকে খুঁজছিল। কে? স্নেহা আমাকে ডাকবে না কেন? কি কি বলছো? বললো তোর মোবাইলে লাইন পাচ্ছে না, তাই ল্যান্ডে ফোন করেছে। আমি বললাম তুই বাথরুমে, ও বলে পরে ফোন করে নেবে। আর কিছু বলেনি? আর কি বলবে? ও মা, বলো না কিছু পড়েছে কিনা? না তারপরে অ্যাড্রেস দিয়েছে? না না, আর কিছু বলেনি। তুই বাথরুমে শুনে তো ফোনটা কেটে দিল। কে রে মেয়েটা? ও তোমার চিনবে না, আমাদের সাথে পড়ে। বাড়ি কোথায়? আর ওর বাড়ি সাথে তুমি কি করবে? এমন সব প্রশ্ন করো না। আমি তো তোকে এমনি জিজ্ঞাসা করলাম, তুই এখন রাগ করছিস কেন? এই সমস্ত উল্টো পাল্টা কোয়ারি আমার একদম ভালো লাগে না। কার বাড়ি, কোথায় বাড়ি, ওসব তোমার কি না? যা বাবা, আমি তো খালি জানতে চাইলাম কোথায় থাকে, এটা জিজ্ঞেস করাটাও আমার না। তোমার সব বিষয়তে বলতে কেন? একটা মেয়ে বাড়িতে ফোন করলো, অমনি সমস্ত হিসেবে তোমাকে জানতে হবে।
সাধারণ কথাবার্তা আমি সহ্য করতে পারি না। কেন রে বাবা, সাধারণ বিষয়ে কেন করে রেগে যাস? তোমরা তোমরা আমাকে একা থাকতে দাও না, আমাকে আমার মতো থাকতে দাও না। আমি তোমাদের কোনো বিষয় না কোথায়। তুমি তুমি কেন বিরক্ত করছো আমাকে? 100 বার করবো, কারণ আমি তোর মা। তাহলে ঠিক এরকম উত্তর দিন আমার কাছ থেকে পাবে। ভালো লাগে। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? স্নান করে খেয়ে যা বাবা। এরপর অনেকদিন আর বাড়িতেই গেল না। তবে মাঝে মধ্যেই ওর মার কাছে ফোন করে টাকা চাই, আর ওর মাও ওকে টাকা পাঠিয়ে দিত। আপনি সেটা জানতেন? না, আমি এগুলো জেনেছি অনেক পরে। এত টাকার দরকার তো কেন? নেশা করার জন্য, কারণ ততদিনে ও এডিক্টেড, আর পেছনে ফেরার কোনো রাস্তা ছিল না। আমি যখন এগুলো জানলাম তখন অনেক দেরি হয়ে গেছে। বাবার কোথায়? অনেকক্ষণ আগে বেরিয়েছে, কোন বন্ধুর বাড়িতে যাবে। ওর লাস্ট সেমিস্টারের রেজাল্টটা খুব খারাপ হয়েছে, কলেজ থেকে ফোন করেছে। তাই নাকি? তাহলে কি হবে? কি আবার হবে? পরের গুলো ভালো করতে হবে। দিনকে দিন কেমন হয়ে যাচ্ছে ছেলেটা। আচ্ছা আচ্ছা, কি এমন হলো যে এতটা রেজাল্ট খারাপ করলো? তুমি ওকে জিজ্ঞাসা করো তো কি হয়েছে ওর। নিশ্চয়ই একটা কিছু হয়েছে, না হলে এতটা খারাপ রেজাল্ট ওর হতো না। জানি না, আমিও কিছু বুঝতে পারছি না। ওকে জিজ্ঞাসা করো যে কি এমন ঘটেছে। ওকে বলো এটা আমি জানতে চেয়েছি। আমার সঙ্গে তো ওর কোনো কথাই হয় না। জিজ্ঞেস করলেই রেগে যায়, কোনো কথার উত্তর দেয় না। দিনকে দিন ছেলেটা অসহিষ্ণু হয়ে যাচ্ছে। আমি এবার নিজে যাব, আমি নিজে কলেজে যাব, ফিসটা জমা দেব, এবং আমি প্রিন্সিপালের সঙ্গে নিজে কথা বলবো। আচ্ছা শোনো, ভালো কথা, তোমার কাছে কিছু টাকা দিয়েছিলাম না, ওগুলো দিও, ওটা লাগবে। আমার কাছে কোনো টাকা নেই। টাকা নেই মানে কি হলো? নেই, খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে মানে? কোথায় খরচ করবে? কি হলো, চুপ করে আসো কেন? আরে ওটা না হলে আমি ফিসটা জমা দেবো কি হবে? বাবা চাইছিল, ওর দরকার, ওকে দিয়েছি। বাবা চাইছিল? ওর আমার কি দরকার হলো? হ্যাঁ, তুমি কি মাঝে মধ্যে ওকে টাকা দাও না? আশ্চর্য, এটা এতদিন আমাকে বলুন। ওকে জিজ্ঞাসা করেছিলে যে ওর এত টাকার দরকার হয় কেন? ওকে মাঝে মাঝে বাইরে খেতে হয়, হস্টেলের খাবার খুব খারাপ। তাছাড়া ওকে টুকিটাকি জিনিসপত্রও কিনতে হয়। আরো তো অনেক ছেলে মেয়ে হোস্টেলে থাকে, তাদের সবাইকে কি বাইরে গিয়ে খেতে হয়? আমরাও তো হোস্টেলে দেখেছি, আমাদের তো কখনো দরকার হয়নি। তোমাদের সময় অন্যরকম ছিল। একটা জেনারেশন চিরকাল অন্য একটা জেনারেশনকে ঠিক এই এক্সকিউজটাই দিয়ে এসেছে যে তোমাদের সময়টা অন্যরকম ছিল। আমি অত কিছু ভাবিনি। ছেলেটা কষ্ট পাচ্ছে, ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারছে না, সেটা শুনেই ওকে দিয়েছি। না না, দিয়েছো বেশ করেছো, কিন্তু একবার আমাকে জানাতে পারো। কোথায় ছিলি এতক্ষণ? অনুপমদের বাড়ি, আজও জন্মদিন ছিল। তোর সঙ্গে আমার কিছু কথা ছিল। বলো। তোর লাস্ট সেমিস্টারের রেজাল্টটা যে এতটা খারাপ হয়েছে তুই তো আমাকে জানাস না। বললে ফালতু টেনশন করতে, তাই জানাইনি। ওর সঙ্গে মেকআপ করে নেব। তাহলে রেজাল্টটা তো আমাকে জানাবি। আরে এই তো সব এলাম বাবা, ভেবেছিলাম রাতে জানাবো। দেখ, আমি কিন্তু তোকে অনেক কষ্ট করে পড়াচ্ছি, আমার অঢেল পয়সা নেই, এটা কিন্তু মাথায় রাখিস। জানি তো, এটা বারবার বলার কি আছে? সেই জন্য সবকিছু থেকে মনটাকে সরিয়ে এবার পড়াশোনাতে কনসেন্ট্রেট কর, না হলে পরে কিন্তু হা হুতাশ করতে হবে, ক্যাম্পাসে গিয়ে কিছুই করতে পারবি না। বললাম তাকে সব মেকআপ করে নেবো, ফালতু টেনশন নিও না। ফালতু টেনশন? এটা আবার কি ধরনের ভাষা? হ্যাঁ, তুমি রেজাল্ট খারাপ করবে, টেনশন করবে, পারো লোক। শোনো বাবা, ফাইনাল পরীক্ষাটা তো আমাকে দিতে হবে, এটা আমাকে ভাবতে দাও। বাবু বাবু, এবার একটু সিরিয়াসলি ভাবো, আর সবার আগে নিজের অ্যাটিটিউডটাকে বদলাও, না হলে তোমার কি
কিছুই হবে না। কি বলছো তুমি বাবা? হ্যাঁ, ঠিক এই কারণে বাইরে আসতে চাই না। আমি কিছুই বলিনি। তোর বাবাকে কলেজ থেকে জানিয়েছি। বাবার সঙ্গে কেউ এভাবে কথা বলে? কার কথা কি বলেছিলাম? আমি যা সাথে তাই বলেছি। এতটা রাফ ভাবে না বললেও পারিস। মানুষটা কত কষ্ট করে তোর খরচ চালাচ্ছে সেটা জানিস? শোনো মা, বারবার একই পাশে বাজাবে না তো। আমাকে যখন ভর্তি করেছিলে তখন তোমার এসব কথা মনে ছিল না? বাবা, আমার ভুল পেয়েছে। যদি মনে হবে খেতে দেবে তাড়াতাড়ি দাও, আমি শোবো। ওরে ইনস্ট্যান্ট একটা টের পাননি না? তোর মা মা, মা তোমার কাছে একটা দরকার আছে। আমার কাছে হ্যাঁ কি হয়েছে রে? মা, তোমাকে একটা হেল্প করতে হবে, খুব দরকার। তুই বল, দরকারটা তো বলবি। মা 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 কাল আমার 5,000 টাকা লাগবে এখন। 5,000 টাকা? কেন? কি জন্যে? হ্যাঁ, কাল আমরা কয়েকজন বন্ধু মিলে ঘুরতে যাবো ওই এডুকেশনাল ট্যুর গোপালপুর অংশে। তোর বাবা আছে? বাবাকে বল, আমি তো ওকে টাকা দিতে পারবো না। না না মা, বাবা আসা বলে বাইরে থাকতে পারবো না। আমি হোস্টেলে ব্যাক করে যাবো আর ওখান থেকে কালকে বেরিয়ে যাবো। মা অতক্ষণ আমি থাকতে পারবো না, তুমি দাও। কত টাকা আমি কোথায় পাবো? মা প্লিজ, আমি তো বেড়াতে যাচ্ছি না, ট্যুরে যাচ্ছি, এডুকেশনাল ট্যুর। ঠিক আছে, তোর বাবা আসুক, বাবাকে বল, নিশ্চয়ই দেবে। মা আমার হাতে সময় নেই, আমি আমি হোস্টেলে ব্যাক করে যাবো। অত টাকা আমার কাছে থাকে কখনো? মা, ওরা সবাই যাচ্ছে আর আমি টাকার জন্য যেতে পারবো না। ওরা মানে? কে কে যাচ্ছে? সৌমিত্র, দেবা, অনুপম, ওরা সবাই তো যাচ্ছে। স্নেহা যাচ্ছে না? হ্যাঁ, স্নেহাও যাচ্ছে। স্নেহা ছাড়া আর কোনো মেয়ে যাচ্ছে? না, কেন ওর আপত্তি আছে নাকি? আমার আপত্তির কি আছে? একা একটা মেয়ে এতগুলো ছেলের সঙ্গে বাইরে বেড়াতে চলে যাচ্ছে। ও তো বাড়িতে বলেই যাচ্ছে, না বলে তো পালিয়ে যাচ্ছে না। আর ও তোর বন্ধুদের সঙ্গেই যাচ্ছে। না, হাজার হোক ও একটা মেয়ে তো। দেখো মা, এসব এই ছেলে মেয়ে তিনটার ভাগাভাগি বুঝো না, এটা বন্ধ করো। ওর যখন বাইরে থেকে কোনো চাকরির অফার আসবে তখন কি মেয়ে বলে ঘরে বসে থাকবো? তখন ওর বাড়ির কেউ নাকি ওর সঙ্গে থাকবে। হ্যাঁ, যখন আমরা সঙ্গে আছি, এটা সমস্যাটা কোথায়? মেয়েটা সিগারেট খায় না রে? কে বলেছে তোমাকে? খায় খায়, আমি তোদের একটা গ্রুপ ফাটাতে ওরা সিগারেট দেখেছি। হ্যাঁ খায়, আর ওসব নিয়ে নাকি মাথাও ঘামায় না। আমাদের সাথে যতগুলো মেয়ে পড়ে তাদের মধ্যে অনেকেই খায়। এমন ভাবে বলছিস যেন নেশা করাটা খুব গর্বের কথা। সত্যি এই যুগে মেয়েগুলোর কি অবস্থা। দেখো মা, এইসব তর্ক করার মতো সময় আমার হাতে নেই। তুমি টাকাটা দেবে? বললাম তো, অতগুলো টাকা আমার কাছে নেই। তাছাড়া তোকে টাকা দিতে তোর বাবা না বলেছে। বেশ, দিতে হবে না, আমি আসছি। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? টাকাটা জোগাড় করতে। এই রাতের বেলা কোথা থেকে জোগাড় করবি অতগুলো টাকা? দেখো মা, ট্যুরটা তো আমাকে যেতেই হবে, আর তাই যেভাবে হোক টাকাটা আমাকে জোগাড় করতেই হবে। এই দাঁড়া, 3,000 টাকা হলে হবে? 3,000? হ্যাঁ, মাত্র ওই কটা টাকাই আছে আমার কাছে। ঠিক আছে, তাই দাও, বাকিটা ম্যানেজ করে নাও। তোর বাবাকে কিন্তু বলবি, তোর জন্য আমি বারবার বকা খেতে পারবো না। হ্যাঁ, ফিরে এসে বলবো। কেন? যাবার আগে কেন বলবি না? ও মা, মাত্র তো 3 দিনের ট্যুর, ফিরে এসে বাবাকে সব বলো। তুমি এখন কিছু বলো না, তুমি টাকাটা দাও না। দেবো, আগে হাত মুখ ধো, মুখে কিছু দে, যাবার আগে নিয়ে যাবি। মা, আমার হাতে সময় নেই, আমি রাতে দেবার বাড়িতে থাকবো, কারণ সকালে দুজনে একসঙ্গে বেরিয়ে যাবো। তুমি আর দেরি করো না মা, টাকাটা দাও প্লিজ। তুই তো খেয়েও যাবি না। মা, ওখান থেকে শুধু 1 সপ্তাহ থাকবো, তখন প্রচুর খাবো, তোমার আর বাবার সঙ্গে অনেক মজা করবো। তুমি টাকাটা দাও না প্লিজ, আর দেরি করো না। ঠিক আছে, তুই দাঁড়া, আমি আনছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে টাকার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে বলছি। হ্যাঁ, আমি 8 ঘন্টার মধ্যে আসছি। তুই একটা কাজ করবি, অনুপমকে একটা ফোন কর। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এই নে, এটা কিনে তো। হ্যাঁ, এই যে, নে বাবা, আরেকটা খেয়ে নে। ও মা, জল দাও।
আমি আসছি। সাবধানে যা, সমুদ্রে নামবি না, আমরা তাড়াতাড়ি ফিরবি। আমার সঙ্গে কথা বলতে বাবারা ফিরে আসে। তার ঠিক 3 দিন পর পুলিশ এলো বাড়ি। পুলিশ? হ্যাঁ, পুলিশ। তখন আমি বাড়িতে ছিলাম না, বাড়িতে তখন প্রতিমা একা। নমস্কার। নমস্কার, বলুন। এটা কি সপ্তমী ব্যানার্জি বাড়ি? হ্যাঁ, আপনি সপ্তমী ব্যানার্জি কে হন? সাত্তকী আমার ছেলে। আপনার স্বামীর নাম মিথিলেশ ব্যানার্জি? হ্যাঁ। উনি বাড়িতে নেই? না, উনি একটু বেরিয়েছেন। কি হয়েছে অফিসার? মিস্টার ব্যানার্জিকে একবার ডাকা যেতে পারে? যদি এখনই ডাকা যায় তো খুব ভালো হয়। ওর আসার সময় হয়ে গেছে, যে কোনো সময় এসে পড়বে। আপনি আমায় বলুন না, কি হয়েছে? আপনাদের ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছিল। হ্যাঁ, কি হয়েছে ওর? ওর কিছু বন্ধুর সাথে গোপালপুর অনসিতে গিয়েছিল, আপনারা জানেন? হ্যাঁ, এডুকেশনাল ট্যুরে গিয়েছিল গত শুক্রবার। সরি মিসেস ব্যানার্জি, আমি কলেজে খোঁজ নিয়েছি, ওটা কোনো এডুকেশনাল ট্যুর ছিল না। ইনফ্যাক্ট ওরা নিজেরাই অ্যারেঞ্জ করে বেড়াতে গিয়েছিল। কি ব্যাপার, কি হয়েছে? নমস্কার, সাত্তকী ব্যানার্জি সংক্রান্ত একটা ইনভেস্টিগেশন আমি এসেছি। আপনি তো মিস্টার ব্যানার্জি, আরে ওর বাবা। হ্যাঁ, কি ব্যাপার, কি হয়েছে বলুন তো? সরি মিস্টার ব্যানার্জি, গোপালপুর অনসিতে একটা হোটেলের রুমে সাত্তকী নামে একটা ছেলের ডেড বডি পাওয়া গিয়েছে। বডিটা আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। কি বলছেন, কি বলছেন এসব? বডিটা আইডেন্টিফাই না করলে আমরা তো ঠিক শিওর হতে পারছি না। কে গুলো হবে? সেটা এখনই সঠিক বলা যাচ্ছে না। ওর 3 বন্ধু, একটি মেয়ে এবং 2জন ছেলে, যারা ওর সাথে ছিল তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি। ওদের ইন্টারোগেট করে যতটুকু জানা গেছে, নেশার করে তর্কাতর্কিতেই খুনটা হয়। ইনফ্যাক্ট ওখানে আরো একজন ব্যক্তি উপস্থিত ছিল, সে একজন ড্রাগ পেডলার। আমরা তাকে খুঁজছি। বাবা, বাবা নেশা করতো? রীতিমতো অ্যাডিক্টেড ছিল। ওরা একটা ড্রাগ র্যাকেটে জড়িয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, ও যে নেশা করতো আপনারা জানতেন না? বিশ্বাস করুন, আমরা এসবে কিছু জানি না। প্লিজ প্লিজ আমাকে সহযোগিতা করুন। আপনারা আইডেন্টিফাই করলে আমরাও আমাদের কাজটা শুরু করতে পারি। আর পরে আমি নিজে এসে রুটিন ইনভেস্টিগেশনের জন্য ঘরটা একবার সার্চ করে দেব। কিন্তু ওখানে জানা গেছিল তারা সবাই তোর বন্ধুই ছিল। সবাই তো বন্ধু ছিল। নেশার ঘরে বন্ধুরাই শত্রু হয়ে যায়। প্লিজ চলুন, আর দেরি করবেন না। দেরি করলে পোস্টমর্টমও দেরি হয়ে যাবে, আর আপনাদেরও অনেক অসুবিধার মধ্যে পড়তে হবে। প্লিজ চলুন, আমি বাইরে আপনাদের জন্য অপেক্ষা করছি। নেশার ঘরে তর্কাতর্কি থেকে খুনটা হয়।
নেহা, অনুপম, দেবা পুলিশের জেরায় সব ঠিক স্বীকার করে। কি সাংঘাতিক! আমি আমি জানেন ওদের সঙ্গে জেলে গিয়ে দেখা করেছি। আমি ওদের জিজ্ঞাসা করেছিলাম ওরা কেন এটা করলো। ওরা আমাকে কোনো উত্তর দিতে পারেনি, শুধু কাঁদল। আর ওদের দিকে তাকিয়ে আমিও কিছু বলতে পারি। আর আপনার স্ত্রী? যেদিন পুলিশ খবরটা দেয় সেদিনই ওর হার্ট অ্যাটাক হয়, ম্যাসিভ অ্যাটাক। চিকিৎসার কোনো সুযোগই দেয়নি। একই দিনে ছেলে আর মার শরীর পুড়ে ছাই হয়ে গেল, শুধু আমি থেকে গেলাম একা। তারপর তারপর অনেকগুলো দিন কিভাবে কেটেছে আমি নিজেই জানি, উদ্ভ্রান্তের মতন ঘুরে বেরিয়েছি। তারপর সেই সময় কেউ একজন বাবামণির লেখা একটা বই আমার হাতে দেয়। তারপর সেই বইটা পড়ার পর আমি নিজে আগ্রহ করে খোঁজ খবর নিয়ে আরো কয়েকটা বই জোগাড় করি, আত্মগঠন, দিনলিপি। পড়তে পড়তে আমি প্রথমবার জীবনে উপলব্ধি করলাম যে আমি জীবনে কি হারিয়েছি। এই বইগুলো যদি আমি বাবানের হাতে তুলে দিতে পারতাম তাহলে ছেলেটা আমার বিপদগামী হতো না, ওর মাকেও হয়তো অকালে চলে যেতে হতো। ঠিকই বলেছেন, আসলে সবটাই ভাগ্য জানেন, তাহলে হয়তো এসব কিছুই হতো না। হতো না, কিছুই হতো না। বিশ্বাস করুন, আমি দেখেছি যে সমস্ত শিশুরা একবার ওই বইগুলো পাঠ করেছে তারা একটা অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে যায়, চট করে নষ্ট হতে পারে। একটা অদ্ভুত চালিকা শক্তি তাদের একটা নির্দিষ্ট দিকে চালনা করে। মানুষ সমাজ, আমাদের এই সমাজটাতে, এই পচা গলা সমাজটাতে এত নষ্ট হয়ে যাবার রাস্তা সর্বদা হাতছানি দিয়ে ডাকছে। এর থেকে বাঁচাতে পারে একমাত্র ওই দিক নির্দেশিকা। সত্যি তাই, গোটা সমাজটাই আজ পচে যাচ্ছে। এই সময়টা ছেলেমেয়েরা একটা অদ্ভুত উন্মাদনায় মেতে কন্টালিকা প্রবাহে ভেসে যাচ্ছে। সেই জন্যই তো আমাদের মতন অভিভাবকদের এখন সবার আগে নিজের সন্তান সন্ততিদের যদি আমরা আমাদের সঠিক পথটা চেনাতে না পারি তাহলে কি হবে বলুন? একদিন সবাইকে আমার মতন হা হুতাশ করতে হবে। আমিও না কোনোদিন এভাবে ভাবি, আজ প্রথমবার মনে হলো আমার একটা সন্তান আছে, তার ভবিষ্যৎ ভাবনা আমাকেই ভাবছে। সত্যি কখনো এভাবে ভাবিনি। আমরা কেউ ভাবি না, যখন ভাবি তখন অনেক দেরি হয়ে যায়। দেখুন, চরিত্র গঠনের প্রয়োজনীয়তা যুগে যুগে হয়তো অনেক মনীষী বলেছেন, কিন্তু এর একটা বিজ্ঞানসম্মত রাস্তা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবী দেখিয়েছে। এবং প্রত্যেক অভিভাবক যদি সেই রাস্তাকে অনুসরণ করেন তাহলে একদিন যে সমাজটার স্বপ্ন আমরা দেখি সেটা সত্যি। সত্যি আজ যদি এখানে না আসতাম তাহলে কত কিছুই অজানা থেকে যেত। কলকাতায় ফিরে কিন্তু আমার আপনার সঙ্গে যোগাযোগ করতাম, আপনি একবার এই কাকুর গাছের আশ্রমে নিয়ে যাবেন। অবশ্যই নিয়ে যাবো। ওখানে গেলে আপনি দেখবেন এই মিডিয়ার অসংখ্য প্রচার, ধার করা সংস্কৃতি, এসবের থেকে একটা অন্য জগতের সন্ধান আপনি পাবেন। এই দেখুন, আমার সঙ্গে কথা বলতে বলতে রাত প্রায় ভোর হয়ে এলো, আপনার তো বিশ্রাম হলো না। না না দাদা, বিশ্রামের চেয়ে অনেক বড় জিনিস আমরা আজ পেলাম। আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। এটা আমাদের জীবনে নতুন ভোরের আলো। আর এই ভোরের আলোয় আমাদের নতুন পথের সন্ধানে। জানেন তো, কাল যখন গাড়িটা খারাপ হয়েছিল তখন ভেবেছিলাম কি দুর্ভোগে পড়েছে, অথচ আজ মনে হচ্ছে ভাগ্যিস কাল গাড়িটা খারাপ হয়েছিল। বাহ, এটা বেশ বলেছে। আচ্ছা, আপনারা কি সকাল হলেই চলে যাবে? হ্যাঁ দাদা, আমাদের বাড়ি পুরুলিয়া জেলা। ও, তাহলে আচ্ছা, যাবার আগে পূর্ণভূমিটা একবার ঘুরে দেখে যাবেন না? নিশ্চয়, এই ভোরের আলোয় পূর্ণভূমিতে আমাদের নতুন জীবন শুরু হবে। ঠিক, তাহলে আমার সাথে চলুন। এখন এই ভোরের আলোয় ওই মঙ্গল সাগরের অপরূপ রূপ, তার পাশে চন্দন গাছের বন, তার মাঝে অপরূপ মঙ্গল কুটির, দূরের আমবাগান দেখে দেখেও পুরোতে যায় না। আরে এই চালেই তো বারবার ছুটে ছুটে আসি। চলুন, আমরাও এই ভোরের আলোতে পূর্ণভূমিতে ঘুরে থেকে ধন্য যাতে আবার কোনো ফিরে আসে। জানেন তো, অলৌকিকতা আমারও বিশ্বাস নেই, কিন্তু আজ মনে হচ্ছে এই যে এই পৃথিবীর কত কিছুই এখন আমার অজানা কিছু। চলুন।
কুচবিহার অখণ্ড মণ্ডলী কর্তৃক পরিবেশিত হল ভোরের আলো নাটকখানি। আমি এই অপূর্ব সুন্দর পরিবেশনার জন্য ত্রিপুরা সম্মিলিত অখণ্ড সংগঠনের পক্ষ থেকে আজকে এই নাটক যারা পরিবেশন করলেন সমস্ত অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, পরিচালনার সঙ্গে যারা যুক্ত সকলকে আমাদের ত্রিপুরা সম্মিলিত অখণ্ড সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি এক এক করে অভিনেতা অভিনেত্রীদের পরিচয় করিয়ে দিচ্ছি। বিপ্লব মিত্র এবং ব্রত আচার্য, সৌমি সরকার, আচার্য, সুজয় ঘোষ, নিরুপম নন্দী, ঋত আচার্য, অনির্বাণ সেন। সকলের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। এখন পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি প্রত্যেক অভিনেতা অভিনেত্রীদেরকে উপহার দিয়ে ভূষিত করবেন। আপনারা করতালি দিয়ে তাদেরকে অভিনন্দিত করবেন। লাইটের রিফ্লেকশন। অভিনয়টা সুন্দর করেছে বাস্তব, কিন্তু বাস্তবে যেন না করে এরকম। অভিভাবককে ওকে বলে দিচ্ছি অভিনয় করেছে ঠিক আছে, বাস্তবে যেন এমন না করে, বাস্তবে যেন ঠিক বিপরীতটাই করে। আমরা প্রত্যাশা করব কুচবিহার অখণ্ড মণ্ডলী এই ধরনের পরিবেশনা তারা আগামী দিনেও চালিয়ে যাবে, চালু রাখবে। এরই মধ্য দিয়ে তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার।